আজকে আমাদের আলোচ্য বিষয় কোষ সম্বন্ধীয় বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক। আমরা জানি প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ নিয়ে তৈরি। কোষ হল জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। বিভিন্ন জৈবনিক বৈশিষ্ট্য চরিতার্থ করে বিভিন্ন কোষ, যারা এককোষী জীবদেহ, অ্যামিবা। এই অ্যামিবা একটিমাত্র কোষ দিয়ে জীবনের যা বৈশিষ্ট্য আছে, খাদ্য গ্রহণ, পরিপাক বা পাচন, আত্তীকরণ, রেচন, বহিষ্করণ, বংশবিস্তার, সমস্ত কিছু, চলন গমন, সমস্ত কিছু বৈশিষ্ট্যগুলো এই একটি কোষ দিয়ে সম্পন্ন করে। আবার বহুকোষী জীবদেহ, মানুষ একটি বহুকোষী জীবদেহ। মানুষের শরীরে বিভিন্ন কোষ আছে, বিভিন্ন কোষ থেকে কলা তৈরি হয়েছে, বিভিন্ন কলা দিয়ে তৈরি হয়েছে অঙ্গ, এরকম অনেক অঙ্গ দিয়ে তৈরি হয়েছে তন্ত্র, এবং তন্ত্র দিয়ে তৈরি হয়েছে বহুকোষী সম্পূর্ণ জীবদেহ। তাহলে দেখা যাচ্ছে যে কোষ, বহুকোষী জটিল জীবদেহ, কলা, অঙ্গ এবং তন্ত্র। তাহলে কোষ হচ্ছে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। আজকে আমরা কোষ সম্বন্ধীয় বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকের নাম। দেখো, আমরা জানি 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে কোষ পর্যবেক্ষণ করেছিলেন। তিনি কি করেছিলেন? কর্কের ছিপির এরকম স্লাইস কেটেছিলেন। স্লাইসকে কেটে তিনি নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে এরকম কুটুরি দেখেছিলেন, অনেক কক্ষ, ছোট ছোট কক্ষ দেখেছিলেন। এই কক্ষগুলো ছিল কিন্তু আসলে মৃত কোষ প্রাচীর। এই যে কক্ষগুলো তিনি দেখেছিলেন, সেগুলো ছিল আসলে মৃত কোষ প্রাচীর, এবং ভিতরটা ফাঁকা, যেহেতু মৃত। ল্যাটিন একটা শব্দ আছে সেলুলি। এই সেলুলি মানে কে? শূন্য স্থান বা কক্ষ। সেখান থেকে তিনি নাম দিলেন সেল। সেখান থেকে তিনি কি নাম দিলেন? সেল নাম দিলেন। বোঝা গেল? তার বই, রবার্ট হুকের লেখা বই মাইক্রোগ্রাফিয়া, বইটির নাম কি এখানে লিখি। এই যে মাইক্রোগ্রাফিয়া বইটিতে তিনি এই সেলের সমস্ত আবিষ্কারের যে বৃত্তান্ত তিনি লিপিবদ্ধ করেছিলেন। বোঝা গেল? এরপরে দেখো 1674 খ্রিস্টাব্দে লিয়েনহিক সর্বপ্রথম সজীব কোষ পর্যালোচনা করেছিলেন। তিনি যে কোষটি দেখেছিলেন সেটি ছিল আসলে ব্যাকটেরিয়ার কোষ। লিয়েনহিক যে কোষটি দেখেছিলেন সেটি ছিল ব্যাকটেরিয়ার কোষ, সেটি ছিল সজীব কোষ, ব্যাকটেরিয়া কোষ। তিনি পর্যবেক্ষণ করেন।
তার তৈরি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। এরপর 1682 খ্রিস্টাব্দে নেমিয়া গিউ, তিনি বলেন কোষকে গঠনগত একক, জীবদেহের গঠনগত একক। তাহলে জীবদেহের গঠনগত একক কোষকে কে বলেছিলেন? নেমিয়া গ্রিউ। এরপরে 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন তিনি অর্কিডের মূলে নিউক্লিয়াস আবিষ্কার করেন। আমরা জানি যে এই যে কোষের মধ্যে একটি গোলাকার অংশ থাকে যাকে বলা হয় নিউক্লিয়াস, যে কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে। কোষের মস্তিষ্ক বলা হয় এই নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক বলা হয়। তাহলে এই কোষের নিউক্লিয়াসটি আবিষ্কার করেন 1831 খ্রিস্টাব্দে রবার্ট ব্রাউন। 1835 খ্রিস্টাব্দে দুরজারদিন তিনি এই যে কোষের ভিতরে এই যে পুরো এই কোষটার ভিতরে একটি অর্ধতরল পদার্থ, যেটাকে আমরা এখন প্রোটোপ্লাজম বলি, তিনি বলেছিলেন সারকোট। অর্ধতরল জেলির মতো একটা পদার্থকে তিনি বলেছিলেন সারকোট নাম দেন। বোঝা গেল? 1839 খ্রিস্টাব্দে পার্কিনজি এই সারকোটকে নাম দিয়ে বলেছিলেন প্রোটোপ্লাজম। বোঝা গেল? 1839 খ্রিস্টাব্দে সার্কিনজি এই সারকোটের নাম বদলে নাম দেন প্রোটোপ্লাজম। হাক্সলে এই প্রোটোপ্লাজমকে বলেছিলেন জীবনের ভৌত ভিত্তি। হাক্সলে প্রোটোপ্লাজমকে কি বলেছিলেন? ফিজিক্যাল বেসিস অফ লাইফ। এটা কে বলেছিলেন? বিজ্ঞানী হাক্সলে প্রোটোপ্লাজমকে বলেছিলেন ফিজিক্যাল বেসিস অফ লাইফ। এই যে সালটা কোনো বইতে দেখবে 1840 সাল আছে। ওকে, তাহলে এরপরে দেখি 1800 এই সময়টাতেই 38-39 সালে স্লেইডেন এবং সোয়ান, 1838 সালে স্লেইডেন, 1839 সালে সোয়ান কোষতত্ত্ব আবিষ্কার করেন। 1838-39 সালে স্লেইডেন আর সোয়ান কি আবিষ্কার করেন? কোষতত্ত্ব। এই কোষতত্ত্বের মূল বিষয় কি ছিল? কোষতত্ত্বের মূল বিষয় ছিল সকল জীবই এক বা একাধিক কোষ দিয়ে তৈরি, জীবনের গঠনগত একক হলো কোষ। তার মানে কি বললাম? কোষতত্ত্বের মূল বিষয় ছিল 1 নম্বর, সকল জীবই একাধিক কোষ নিয়ে তৈরি। আর 2 নম্বর যেটা পয়েন্ট ছিল যে জীবের গঠনগত একক হলো কোষ। বোঝা গেল? তাহলে কোষতত্ত্বের মূল বিষয় ছিল সকল জীবই এক বা একাধিক কোষ দিয়ে তৈরি, জীবনের গঠনগত বৈশিষ্ট্য হলো কোষ। 1855 খ্রিস্টাব্দে রুডলফ ভিরচাও তিনি এই যে কোষতত্ত্ব, দুটো বিষয় বলেছিলাম, সকল জীবই এক বা একাধিক কোষ নিয়ে তৈরি এবং জীবের গঠনগত একক হলো কোষ, তাতে আরেকটি জিনিস সংযোগ করলেন। এটা আমি যদি 3 নম্বর পয়েন্ট ধরি, এই দুটো ছাড়া সকল কোষ তার পূর্ববর্তী
কোষ হতে সৃষ্টি হয়। তার মানে কি হলো, মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি করে। মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয়। বোঝা গেল, মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয়। তাহলে এই যে 1838 খ্রিস্টাব্দে, 39 খ্রিস্টাব্দে, 38-39 খ্রিস্টাব্দে স্লেইডেন এবং সোয়ানের কোষতত্ত্ব সকল জীবই এক বা একাধিক কোষ নিয়ে তৈরি এবং জীবের গঠনগত একক কোষ, এবং 1855 খ্রিস্টাব্দের এই যে সকল কোষ তার পূর্ববর্তী কোষ হতে সৃষ্ট, এই দুটোর পরে এই দুটোকে মিশিয়ে বলতে পারি পরিবর্তিত যে কোষতত্ত্ব তৈরি হলো সেটাকে বলা হয়, এর ফলে যে পরিবর্তিত কোষতত্ত্ব তৈরি হলো সেটাকে বলা হয় কোষ নীতি বা কোষ মতবাদ। বোঝা গেল, কোষ নীতি বা কোষ মতবাদ। তাহলে কোষ নীতি বা কোষ মতবাদ কি? এই কোষ নীতি বা কোষ মতবাদে 3টে পয়েন্ট যুক্ত হলো। এই 3টে পয়েন্ট কি? 1 নম্বর পয়েন্ট যেটা এখানে আছে সেটাই থাকলো যে সকল জীব এক বা একাধিক কোষ নিয়ে তৈরি। 2 নম্বরে যেটা ছিল সকল জীবের গঠনগত একক কোষ, এই 2 নম্বরে আর একটা জিনিস যুক্ত হলো গঠনগত প্লাস শারীরবৃত্তীয়। 2 নম্বরেতে কি যুক্ত হলো? গঠনগত প্লাস শারীরবৃত্তীয় একক হলো কোষ। এবং 3 নম্বর পয়েন্ট যেটা হলো যে সকল কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি। তাহলে স্লেইডেন এবং সোয়ান প্রবর্তিত কোষতত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় ছিল 2টি। সকল জীবই এক বা একাধিক কোষ নিয়ে তৈরি এবং জীবের গঠনগত একক হলো কোষ। তারপরে রুডলফ ভিরচাও সকল কোষ তার পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়েছিল এটা বলেছিলেন। বলার পর যে কোষ নীতি নূতন করে কোষতত্ত্বকে পরিমার্জিত করে যে কোষ নীতি তৈরি হলো, তাতে যে 3টে পয়েন্ট ছিল তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে সকল জীবই এক বা একাধিক কোষ নিয়ে তৈরি, 2 নম্বর হচ্ছে জীবের গঠনগত এবং শারীরবৃত্তীয় একক হলো কোষ, 3 নম্বর হচ্ছে সকল কোষ পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। বোঝা গেল? এরপর দেখো এরপর আমরা যদি কোষ প্রাচীর বা সেল ওয়ালের কথা ভাবি, যেটা উদ্ভিদ কোষে কোষ পর্দার বাইরে অবস্থিত। আমরা জানি কোষ পর্দা প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ উভয় কোষেতেই থাকে, কিন্তু উদ্ভিদ কোষে কোষ পর্দার বাইরে আরেকটি আবরণ থাকে, তাকে কোষ প্রাচীর বলা হয়। এটি কিন্তু 1665 খ্রিস্টাব্দে রবার্ট হুক এটি কিন্তু আবিষ্কার করেন প্রথম। তিনি যে ওই যে দেখেছিলেন কর্কের ছিপিতে, সেটাই ছিল আসলে মৃত কোষের প্রাচীর, সেটা আমি আগেই উল্লেখ করেছি। বোঝা গেল? আর সেল মেমব্রেন 1855 খ্রিস্টাব্দে প্রথম সেল মেমব্রেনটাকে পর্যবেক্ষণ করেন নাগেলি এবং ক্রেমার। কিন্তু এই সেল মেমব্রেনের নামকরণ করে প্লোয়িং। নামকরণটা তাহলে কে করেছিলেন? সেল মেমব্রেনের নামকরণ করেন প্লোয়িং। আমরা জানি এই যে কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দিয়ে গঠিত, তাছাড়া অন্যান্য উপাদান থাকে, কিন্তু কোষ পর্দা প্রোটিন, লিপিড, প্রোটিন দিয়ে প্রধানত গঠিত। এই কোষ পর্দার বিভিন্ন মডেল বিভিন্ন সময়ে বিভিন্ন জন দিয়েছেন। দেখি কোষ পর্দার কী কী মডেলের কথা আমরা জানতে পারবো। ঠিক আছে, কোষ পর্দার মডেলগুলো আমরা দেখি। আমরা উল্লেখযোগ্য যে মডেলগুলোর কথা বলবো, একটা হচ্ছে 1935 খ্রিস্টাব্দে ড্যানিয়েলি এবং ড্যাকসনের মডেল। ড্যানিয়েলি এবং ড্যাকসন যে মডেলটা দিয়েছিলেন যে প্রোটিন এবং লিপিড দিয়ে কোষ পর্দা তৈরি, তারই পরিমার্জিত রূপ আমরা দেখতে পাই 1959 সালে রবার্টসনের মডেলে। এই রবার্টসনের মডেলটাকে বলা হয়
ইউনিট মেমব্রেন মডেল। ইউনিট মেমব্রেন মডেল। কিন্তু কোষ পর্দার সর্বজন স্বীকৃত যে মডেলটার কথা আমরা জানি, যেটা 1972 সালে যে মডেলটাকে পাবলিশ করা হয়েছিল, দেয়া হয়েছিল, সেটাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেল দেখা যাচ্ছে কি? হ্যাঁ, ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেলটা দিয়েছিলেন সিঙ্গার আর নিকলসন। তাহলে ফ্লুইড মোজাইক মডেল কার দেয়া? ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে, এটা লিখি, ফ্লুইড মোজাইক মডেলের এ হচ্ছে সিঙ্গার আর নিকলসন। সিঙ্গার আর নিকলসন। তাহলে সিঙ্গার আর নিকলসন 1972 সালে যে ফ্লুইড মোজাইল মডেল দিয়েছিলেন, সেই ফ্লুইড মোজাইল মডেলটা কোষ পর্দার সর্বজন স্বীকৃত একটি মডেল। বোঝা গেল? এরপর দেখি অন্য আবিষ্কারের কথা। ইয়ারকে বলা হয় এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম যে 1945 সালে আলাদা আলাদাভাবে দুজন বিজ্ঞানী, নাম্বার 1 হচ্ছে, আমি যদি বলি 1945-এ পোটার, এবং 2 নম্বর হচ্ছে থমসন। 1945-এ পোটার এবং থমসন এই মডেলটা, ইয়ার মডেলটা কথা বলেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু এর নামকরণ করেছিলেন পোটার। পোটার কি করেছিলেন? নামকরণ করেছিলেন। আবিষ্কার করেছিলেন আলাদা আলাদাভাবে দুজনে, পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু পোটার এর নামকরণ করেছিলেন। যেমন আর একটা হচ্ছে গলজি বডি। গলজি বডি আমরা জানি ক্ষরণমূলক কাজ করে। 1867 সালে জর্জ এটা প্রথম দেখেন, কিন্তু এর নামকরণ করেন ক্যামেলিও গলগি। ওই জন্য গলগি বডির নাম হয় তার নাম অনুসারে, ক্যামেলিও গলগির নাম অনুসারে গলগি বডির নামকরণ করা হয়। বোঝা গেল? এরপর লাইসোজোম যাকে আমরা আত্মঘাতী থলি বলি। এই লাইসোজোম হচ্ছে এমন একটি অঙ্গাণু যার মধ্যে 50 রকমের আত্মবিশ্লেষক উৎসেচক থাকে। এই লাইসোজোম প্রথম আবিষ্কার করেন এবং তার নাম হচ্ছে যে ক্রিস্টিয়ান দি দুভে, নামকরণও করেন দুভে। কিন্তু ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের নিচে লাইসোজোমকে পর্যবেক্ষণ করেন 1 বছর পরে, 1955 সালে দুভে দেখেছিলেন এবং নাম দিয়েছিলেন, এবং 56 সালে এর বিভিন্ন গঠনটা পর্যবেক্ষণ করেন ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের নিচে। সেটা হচ্ছে নোভিকভ। লাইসোজোম তাহলে করেন কি? নোভিকভ। এরপরে আমরা দেখব মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, কারণ আমরা জানি এই মাইটোকন্ড্রিয়ার মধ্যেই কোষের শক্তি উৎপন্ন হয়। হ্যাঁ, শ্বসন প্রক্রিয়ায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে শক্তি উৎপন্ন হয়। এই মাইটোকন্ড্রিয়া প্রথম আবিষ্কার করেছিলেন, অবজার্ভ করেছিলেন, দেখেছিলেন, তিনি হচ্ছেন কলিকার। বিজ্ঞানী কলিকার প্রথম দেখেছিলেন, কিন্তু দেখেছিলেন হচ্ছে কলিকার, কিন্তু মাইটোকন্ড্রিয়ার নাম দিয়েছিলেন, নামকরণ করেছিলেন তিনি হচ্ছে বিজ্ঞানী বেন্ডা।
1880 খ্রিস্টাব্দে দেখেছিলেন কলিকার, 1897 খ্রিস্টাব্দে নামকরণ করেছিলেন বেন্ডা। এবং এই মাইটোকন্ড্রিয়াকেই দেখা যায় বায়োপ্লাস্ট বলেন 1894 খ্রিস্টাব্দে অল্টম্যান, এবং ফাইলা নামে ডাকেন বিজ্ঞানী ফ্লেমিং। বিজ্ঞানী ফ্লেমিং মাইটোকন্ড্রিয়াকে ফাইলা নামে ডাকেন। এরপর দেখব প্লাস্টিড। এর ফল হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড প্রধানত উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। এই প্লাস্টিড প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী হেকেল 1866 খ্রিস্টাব্দে, এবং বিজ্ঞানী সিম্পার 1883 খ্রিস্টাব্দে প্লাস্টিডকে 3টি ভাগে ভাগ করেন। আমরা জানি প্লাস্টিড হচ্ছে কোরোপ্লাস্টিড, যেটা সবুজ রঙের প্লাস্টিড হয় তাকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড, যে প্রধানত সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড। কোরোপ্লাস্টিড ছাড়া যে কোনো রঙের প্লাস্টিডকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড, যে ফুলের এবং ফলের বর্ণ গঠনের জন্য দায়ী হয়, এর জন্য পরাগ সংযোগে সাহায্য হয়। আর একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড, যেটা হচ্ছে প্রধানত খাদ্য সঞ্চয় করে রাখে। বোঝা গেল? এই যে ভাগ প্লাস্টিডের, সেটা তিনি করেছিলেন, সিম্পার করেছিলেন। এরপরে যার কথা বলবো সে হচ্ছে রাইবোজোম। এরপরে যার কথা বলবো সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম কোষের মধ্যে অবস্থিত, প্রধানত প্রোটিন প্লাস mRNA নিয়ে তৈরি। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এই রাইবোজোমের মধ্যেই প্রোটিন তৈরি হয়। 1941 সালে বিজ্ঞানী 1941 সালে বিজ্ঞানী ক্লড এই রাইবোজোমকে বলেছিলেন মাইক্রোজোম। রাইবোজোমকে কি বলেছিলেন? মাইক্রোজোম নামে আখ্যা দেন। বুঝা গেল? রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করেন, এবং এই রাইবোজোম রবিনসন এবং ব্রাউন 1953 সালে ডিসকভার করেছিলেন। প্রথম লক্ষ্য করেছিলেন উদ্ভিদ কোষে ব্রাউন। বোঝা গেল? এবং প্যালাডে প্রাণী কোষে প্রথম লক্ষ্য করেছিলেন। তাহলে উদ্ভিদ কোষে কে লক্ষ্য করেছিলেন? উদ্ভিদ কোষে প্রথম লক্ষ্য করেছিলেন ব্রাউন। আর প্রাণী কোষে লক্ষ্য করেছিলেন প্রথমে কে? প্রাণী কোষে প্রথম লক্ষ্য করেছিলেন প্যালাডে। বুঝা গেছে? এটা হচ্ছে 1953 সালে ব্রাউন লক্ষ্য করেছিলেন, আর প্যালাডে হচ্ছে 2 বছর পরে প্রাণী কোষে প্যালাডে লক্ষ্য করেছিলেন। এই রাইবোজোমের নামকরণটা করেছিলেন কিন্তু প্যালাডে নামকরণ করেছিলেন। তাহলে রাইবোজোমের নামকরণ করেছিলেন কে? বিজ্ঞানী প্যালাডে। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। এরপরে দেখব সেন্ট্রোজোম। এই যে সেন্ট্রোজোম, আমরা জানি প্রাণী কোষে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের কাছে থাকে সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠন করে। এ পর্দাবিহীন একটা কোষ অঙ্গাণু। একে 1807 সালে ভন বেন্ডেন প্রথম এটাকে অবজার্ভ করেন, কিন্তু 1888 খ্রিস্টাব্দে টি বোভেরি এই সেন্ট্রোজোমের নামকরণ করেন। প্রাণীকোষে কোষ বিভাজনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে এই সেন্ট্রোজোম ছাড়া প্রাণীকোষে ব্রেমতন্তু গঠিত হয় না। ওই জন্য দেখা যায় স্নায়ুকোষের যে নিউরন, তাতে সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয় বলে স্নায়ুকোষ কিন্তু বিভাজিত হতে পারে না। এরপরে আমরা দেখব মাইক্রোবডিজ। 3 ধরনের মাইক্রোবডিজ আছে। একটাকে বলা হয় পেরক্সিজোম, একটা হচ্ছে গ্লাইঅক্সিজোম, আর একটা হচ্ছে স্ফেরোজোম।
এই যে পেরক্সিজোমটা 1965 সালে দুভে প্রথম দেখেছিলেন এবং দুভে 1969 সালে নামকরণ করেন। গ্লাইঅক্সিজোমের নামকরণ এবং আবিষ্কার করেন ব্লেইডেনব্যাক 1967 খ্রিস্টাব্দে। আর ফেরোজোমের নামকরণ করেন, আবিষ্কার করেন, সেটা হচ্ছে, তার নাম হচ্ছে পার্ডনার। তার নাম কি? পার্ডনার, 1953 সালে। তাছাড়া কোষের মধ্যে যে সাইটোস্কেলিটন আছে, সাইটোস্কেলিটন আবিষ্কার করেন, অস্তিত্বটাকে প্রমাণ করেন কোলজফ। সাইটোস্কেলিটনের আবিষ্কার কোলজফ সাইটোস্কেলিটন আবিষ্কার করেন। তাহলে দেখা গেল যে কোষের বিভিন্ন বিভিন্ন অঙ্গাণুগুলোর আবিষ্কারের কে করেছিলেন, কত সালে করেছিলেন, সে সম্বন্ধে আমরা ছোট্ট করে আলোচনা করলাম সংক্ষেপে। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়।